আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের সংলাপে এ মন্তব্য করেন তিনি। এ সময় সিইসি বলেন, একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালন গুরুত্বপূর্ণ। এদিন শুরুতে জামায়াত ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 7 দল সংলাপে অংশ নিচ্ছে। দুপুরে বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ আরও 6 দল অংশ নেবে। আচরণবিধি চূড়ান্ত করেছে, এটা ফাইনালি অ্যাপ্রুভ হয়েছে। পরিপালন নিয়ে একটু আলোচনা করা, আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সংলাপে রাজনৈতিক দল থেকে কি কি প্রস্তাব দেওয়া হচ্ছে জানাবেন। ফারহিনা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আজকে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে এবং আজকের সংলাপে 13টি দল অংশ নেবে এবং বড় দলগুলো কিন্তু আজকের সংলাপে অংশ নিচ্ছে। বিএনপি দুপুরের পর অংশ নেবে। এই মুহূর্তে জামাত, এনসিপি এবং গণসংহতি আন্দোলন সহ 7টি দল এই দুপুরের আগে তারা এই সংলাপ করছে। সংলাপটি এই মুহূর্তে চলছে এবং সংলাপের শুরুতেই সিইসি তিনি দলগুলোর সামনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে তিনি সকলের সহযোগিতা তো প্রত্যাশা করেন বরাবরের মতোই, পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিতে চান সেই প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনের আচরণবিধি পালনের জন্য দলগুলোকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এবং জামাতে ইসলাম কিছুক্ষণ আগেই কথা বলেছেন। জামাতে ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ আরও 2 জন নেতৃবৃন্দ তারা কথা বলেছেন। তারা সংলাপে কমিশনকে জানিয়েছেন যে এই কমিশন যাতে স্বচ্ছতা, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করে সেই কথা তারা বলেছেন এবং বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রশাসনিক যে রদবদলগুলো হবে সেই রদবদলগুলো ইসির অধীনে চলে যাবে। বিগত সম্প্রতি সময়ে যেসব প্রশাসনিক রদবদল হয়েছে সেগুলো বিশেষ একটি দলকে ডিজাইন করে সাজানো হয়েছে এরকম অভিযোগ তিনি করেছেন এবং করে পরবর্তীতে তফসিল ঘোষণার পর যেসব রদবদল হবে সেগুলো যাতে লটারির মাধ্যমে হয় এই আহ্বান তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। পাশাপাশি প্রত্যেক ভোট কেন্দ্রে যাতে সেনাবাহিনী তো রাখা হবে, তবে সেই পরিমাণটা যাতে অন্তত একটি কেন্দ্রে 5 জন করে রাখা হয় সেই প্রত্যাশা তারা করেছেন এবং তারা প্রশ্ন রেখেছেন যে গণভোটটি যে হবে, নির্বাচনের দিনই গণভোট হবে, সেই গণভোট যারা প্রবাসী রয়েছেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, কিন্তু গণভোটটা তারা কিভাবে দিবেন সেই বিষয়গুলো ইসির যে আচরণ বিধিমালা তাতে নাই। সেই বিষয়টি নিয়েও তারা প্রশ্ন রেখেছেন। পাশাপাশি এনডিএম, বিডি এবং গণসংহতি আন্দোলনের নেতারা এই মুহূর্তে কথা বলছেন। জুনায়েদ সাকি কিছুক্ষণ করে কথা বলবেন এবং দুপুরের পরে বিএনপি, নাগরিক ঐক্য সহ আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি এই দলগুলো অংশ নেবে। তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে রাজনৈতিক দলগুলো আসলে ইসিকে কি ধরনের প্রস্তাবনা দিচ্ছে এই সব বিষয় নিয়ে। ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 18তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিচ্ছেন এই মামলার রাজসাক্ষী পুলিশের এসআই শেখ আফজাজুল হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এ সাক্ষ্য। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে 12 নভেম্বর তার প্রথম দিনের জবানবন্দি রেকর্ড করা হয়। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে সব মিলিয়ে 26 জনের সাক্ষ্য নেওয়া সম্পন্ন হবে। বাকি থাকবে যুক্তিতর্কের ধাপ। এরপরই নির্ধারণ হবে রায়ের তারিখ।
শেখ হাসিনার রায়ের পর দেশে কোনো অস্থিরতা নেই। এবারের বিজয় দিবস নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি আরও বলেন, বিজয় দিবসে কুচকাওয়াজ ছাড়া সব অনুষ্ঠান ভালোভাবে হবে, সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক রাতে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রশ্নে উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে। সাভারে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার শাখা। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় কয়েক হাজার ইট ভাটা শ্রমিক কর্মসূচিতে অংশ নেয়। মহাসড়ক অবরোধের কারণে দুপাশে তীব্র যানজট ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না বলে জানান অবরোধকারীরা। রাজধানীর গুলিস্তানের রমনা ভবনে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 12টা 20 মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনের 3 তলায় অবস্থিত এম আকবর টেইলার্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয় বলে জানান ফায়ার সার্ভিসের দক্ষিণ জোন কমান্ডার ফয়সালুর রহমান। বলেন, ভবনের বেশ কয়েকটি তলায় অরক্ষিত বৈদ্যুতিক তার রয়েছে। আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ, এম আকবর টেইলার্স। এটা আনুমানিক 30 ফিট বাই 15 ফিট আয়তনের একটা শোরুম ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হতো দোকানটার মধ্যে, আমি যতটুকু খবর পেলাম। ইভেন উপরে 4 তলা 5 তলা 6 তলায় আপনারা খেয়াল করলে দেখবেন এবং ওই 3 তলাতেও দেখবেন যে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে। বিদ্যুতের কেবলগুলো আসলে কেবল ট্রের মাধ্যমে ঘোষানো রাখার কথা, কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি। শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। কুড়িগ্রামে কয়েকদিন ধরে কুয়াশা না থাকলেও সন্ধ্যার পর থেকে শীত পড়ছে। উত্তরের শীতল হাওয়া এই শীতের তীব্রতা বাড়াচ্ছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা পাবনার পদ্মা তীরবর্তী জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে বাড়ছে শীত। সকাল থেকে সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেল থেকে কমতে থাকে তাপমাত্রা। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বাড়ছে। সকাল 6টায় এই জেলাতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরে থাকা গাড়িতে এই ড্রোন হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের দাবি, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল 2টি গাড়ি লক্ষ্য করে হামলা করলে সেখানেও 2 জন নিহত হন। যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন থেকে বিনিয়োগ বাড়িয়ে $1 ট্রিলিয়ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমন ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে 2018 সালে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ জড়িত নয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। যদিও 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে খাশোগিকে হত্যা করার পরিকল্পনায় যুবরাজ অনুমোদন দেয় বলে উল্লেখ ছিল। এছাড়া ইসরায়েলের আপত্তি সত্ত্বেও সৌদিকে F-35 বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। 7 বছর পর সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এবার ফুটবল। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে হারিয়ে স্বপ্ন পূরণ হয়েছে হামজা চৌধুরীর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের এই তারকা ফুটবলার। এর সময় তিনি আরও বলেন, 18 কোটি মানুষকে খুশি করার সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না। পাশাপাশি তিনি ভক্তদের বড় অর্জনের আশ্বাস দিয়ে বলেন, শিগগিরই একটি টুর্নামেন্টের জন্য দল যোগ্যতা অর্জন করবে। এদিকে এমন জয় নির্দিষ্ট কোনো খেলোয়াড় নয়, পুরো দলকে কৃতিত্ব দিতে চান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আমরা 18 কোটি মানুষকে খুশি করেছি, এর সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না। আমার স্বপ্নও সত্যি হয়েছে। একজনের একাধিক স্বপ্ন থাকতে পারে, আমারও তাই। এটি আমার স্বপ্নগুলোর মধ্যে একটি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একটি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।